আন্তরিক ধন্যবাদ স্টুডেন্ট সাহান মন্ডল মহাশয় 9990 চ্যানেলের ভিডিওটি ক্লিক করার জন্য। স্টুডেন্ট, এখন আমি তোমাদের ক্লাস 6-এর ইতিহাস সাবজেক্টের 2026 সালের যে দ্বিতীয় সাবমেটিভ পরীক্ষাটি নিয়েছে, দেখো সেই পরীক্ষাটি তোমাদের 50 নম্বরের ছিল এবং দেখো 1 ঘন্টা 40 মিনিট। তো এই পরীক্ষার প্রশ্নপত্র কী তা ভালো করে দেখে নাও। ভিডিওটি তোমাদের খুবই গুরুত্বপূর্ণ। যারা এখনও সেকেন্ড ইউনিট টেস্ট পরীক্ষা দিতে বাকি আছো তাদের তো অবশ্যই কাজে আসবে এবং এই একটা ভিডিওতেই তোমার সেকেন্ড ইউনিট টেস্টে যেমন উপকার করবে, সেরকম ফাইনালেও তুমি এখান থেকে এই ভিডিও থেকেই অনেক উপকার পাবে। ওকে, তো অবশ্যই মনোযোগ দিয়ে এই ভিডিওটা দেখো। ভিডিওটির মাধ্যম দিয়ে তুমি অনেক প্রশ্ন উত্তরগুলো পারফেক্ট জানতে পারবে। কোন কোন প্রশ্নগুলোও দেখো তোমার ফাইনালেও আসতে চলেছে, সেই প্রশ্নগুলোও ভালো করে দেখে নেবে। তো ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও আমার উৎসাহ বাড়িয়ে দেওয়ার জন্য। এই ধরনের ভিডিও যদি আরও তুমি পেতে চাও তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে বেল আইকনটি ক্লিক করবে এবং অল বাটনটিও ক্লিক করে রাখবে। তাহলে সমস্ত নোটিফিকেশান তোমার কাছে চলে যাবে, তোমার প্রয়োজনের ভিডিওটা তুমি দেখে নিতে পারবে। ওকে, তো দেখো প্রথম কোশ্চেন কি বলছে, সঠিক উত্তরটি বেছে নিয়ে লিখতে বলেছে। 10 নম্বর সঠিক উত্তরটি লিখতে হবে। বলছে দেখো ত্রিপিটক কোন ভাষায় লেখা, তো দেখো ত্রিপিটক তোমার এই পালি ভাষায় লেখা, এটাই সঠিক হবে। 2 বলছে দেখো মহাজনপদ গড়ে উঠেছিল খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতকে, অর্থাৎ এই বিয়েরটা তোমার উত্তর হবে। 3 কি বলছে দেখো, বৈদিক যুগের সমাজ ছিল কি, বৈদিক যুগের সমাজে প্রধান ছিল হচ্ছে পিতা, অর্থাৎ পিতৃতান্ত্রিক। 4 বলছে দেখো কোন বেদে 10 রাজার যুদ্ধের কথা উল্লেখ আছে, দেখো ঋগ বেদে আমরা 10 রাজার কথা জানতে পারবো। 5 বলছে দক্ষিণ ভারতে একমাত্র মহাজন পদ ছিল, দেখো দক্ষিণ ভারতের একমাত্র মহাজন পদ আছে এই যে অজমক, এই অজমকটাই হচ্ছে দক্ষিণ ভারতের একমাত্র মহাজন পদ। এরপর 6 প্রশ্ন বলছে গৌতম বুদ্ধ জন্মগ্রহণ করেছিলেন, তুমি নিশ্চয়ই জানো গৌতম বুদ্ধ শাক্য বংশে জন্মগ্রহণ করেছিলেন। মার্ক কথাটির অর্থ হলো দেখো পথ। আলেকজান্ডার ছিলেন গ্রিসের রাজা। ওকে, 9 বলছে দেখো মেগাস্তিনিসের লেখা বইটি হলো দেখো ইন্ডিকা। আর কনিষ্কের রাজধানী ছিল দেখো পুরুষপুর। এই কটা তোমার পারফেক্ট ঠিক হয়ে যাবে। এরপর 2 দেখো কি বলেছে, ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মিলিয়ে লেখো। এখানে দেখো মগধের রাজধানী হবে রাজগৃহ, অর্থাৎ এইটা তোমার 1 হয়ে যাবে। মহাকাশ্যপ প্রথম বৌদ্ধ সঙ্গীত, এইটা তোমার রাইট হয়ে যাবে। দ্বাদশ অঙ্গ হচ্ছে জৈন ধর্মের ধর্মগ্রন্থ, এইটা হয়ে যাবে তোমার 3 নম্বর। বিদ শব্দ থেকে এসেছে, এইটা হয়ে যাচ্ছে আমার 4 নম্বর। আর হিনযান মহাযান এটা বৌদ্ধ ধর্মের মানুষদের দেখা যেত, তাহলে এইটা হচ্ছে 4 নম্বর। তাহলে ডান দিক বাদিকও কত সোজা ফেলেছে দেখো। ওকে, এরপরে দেখো 3 শর্ট কোশ্চেন ফেলেছে, 5টি করতে হবে 1 নম্বর করে। প্রথমেই বলছে দেখো সকলোত্তর পথনাথ কাকে বলা হয়, সকলোত্তর পথনাথ দেখো হর্ষবর্ধনকে বলা হয়, হর্ষবর্ধন। ওকে, হর্ষবর্ধনকে বলা হয়। এরপরে বলছে দেখো কুষাণ সাম্রাজ্যের প্রতিষ্ঠাতাকে, কুষাণ সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা হচ্ছে কুজুল কথফিসেস, কুজুল ওকে কথফিসেস, কথফিসেস বোঝা গেল। এরপরে বলছে দেখো বলি কি, বলি হচ্ছে এক ধরনের ভূমি রাজস্ব কর। ওকে, ভূমি রাজস্ব কর যা মৌর্য রাজারা প্রজাদের থেকে নিতেন। তাহলে এইটা তাহলে তুমি সহজে লিখবে যে বলি কি ভূমি রাজস্ব কর, ঠিক আছে, ভূমি রাজস্ব কর। কী করতো তারপরে লিখবে যে দেখো যা মৌর্য রাজারা প্রজাদের থেকে কর নিতেন বা প্রজাদের থেকে নিতেন, ঠিক আছে, এটি একটি ভূমি রাজস্ব কর, মৌর্য রাজারা তাদের প্রজাদের কাছ থেকে আদায় করত। তারপরে দেখো এখানে 4 বলেছে হর্ষচরিত কে রচনা করেন, হর্ষচরিতের রচনাকার হচ্ছে বাণভট্ট। কি হচ্ছে? বাণভট্ট। সোজা। বেদ কত প্রকার ও কি কি, দেখো বেদ হচ্ছে 4 প্রকার। কি কি, এখানে যেন ভুল করে ঋক সাম যজু অথর্ব এটা লিখে দেবে না, কারণ ঋক সাম যজু অথর্ব হচ্ছে সংহিতা বেদের ভাগ। ক্লিয়ার? অ্যাকচুয়ালি বেদের 4টি ভাগ হচ্ছে, 1 নম্বর হচ্ছে সংহিতা, ওকে, 2 নম্বর হচ্ছে দেখো ব্রাহ্মণ, বোঝা গেল, 3 নম্বর হচ্ছে দেখো আরণ্যক,
আর ও 4 নম্বর হচ্ছে দেখো উপনিষদ। উপনিষদ, ওকে। এই 4টে ভাগ সংহিতা, ব্রাহ্মণ, আরণ্যক, উপনিষদ। আর যেটা ঋক, সাম, যজু, অথর্ব যে ভুল করে লিখে ফেলবে সে হচ্ছে এই সংহিতার 4টে ভাগ হচ্ছে ঋক, সাম, যজু, অথর্ব, ওটা করলে হবে না, ওকে। তারপরে দেখো লাস্ট এখানে একটা শর্ট কোশ্চেন দিয়েছে কি, বজ্জীদের রাজধানী কোথায় ছিল? বজ্জীদের রাজধানী ছিল দেখো বৈশালী। বৈশালী, ওকে। তাহলে দেখো কত সোজা এই কোশ্চেনগুলো পড়েছে, একটু মনোযোগ দিয়ে পড়লে তুমি কত নাম্বার পেতে। তো ভালো করে ভিডিওটি অবশ্যই মনোযোগ দিয়ে দেখো। সেকেন্ড ইউনিট টেস্টে যেমন উপকার পাবেই, ফাইনালেও তুমি এই ভিডিওর সাহায্যে অনেকটাই উপকার পাবে। তো মনোযোগ দিয়ে দেখো। এরপরে দেখো 4 নম্বর দাগের যে কোশ্চেন বলেছে, নির্দেশ অনুসারে প্রশ্নগুলির উত্তর দাও। প্রথমেই বলছে বেমানান শব্দটি খুঁজে বের করো। বলছে তামা, সোনা, রূপো, বেদ। দেখো এখানে দেখো তামা, সোনা, রূপো হচ্ছে খনিজ সম্পদ, বেদ হচ্ছে একটা সাহিত্য। তাহলে এইটা হচ্ছে আমার বেমানান, ওকে। তারপরে দেখো ঠিক না ভুল লেখো। আদি বৈদিক যুগের ইতিহাস জানার প্রধান উপাদান হচ্ছে ঋগ্বেদ। এটা একদম সঠিক কথা, ঠিক আছে। তারপরে 3 নম্বর বলছে শূন্যস্থান পূরণ করো। পিটক শব্দের অর্থ হচ্ছে দেখো ঝুড়ি, ঝুড়ি, ওকে। 4টাও বলছে দেখো বেমানান শব্দটি খুঁজে বের করো। চন্দ্রগুপ্ত মৌর্য, মৌর্য বংশের রাজা। সেলুকাস, গ্রিসের রাজা। অশোক, মৌর্য বংশের রাজা। বিন্দুসার, মৌর্য বংশের রাজা। বাকি 3জন সবই মৌর্য বংশের রাজা, একমাত্র এই সেলুকাস ছিলেন গ্রিসের রাজা, ওকে। 5টা বলছে ঠিক ভুল নির্বাচন করো। কনিষ্ক শিলাদিত্য উপাধি নিয়েছিলেন। এখানে কনিষ্ক শিলাদিত্য উপাধি নন, এটা হচ্ছে হর্ষবর্ধনের উপাধি হচ্ছে শিলাদিত্য। তাহলে এটা হয়ে যাচ্ছে ভুল, ওকে। এখানে তারপরে দেখো শূন্যস্থান পূরণ করতে বলছে বেদের অপর নাম। সবাই আশা করি এটা পারবে কি, শ্রুতি। বেদের অপর নাম শ্রুতি, ওকে। 7টা বলছে দেখো ঠিক ও ভুল নির্বাচন করো। খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতকে মগধ ছিল গণরাজ্য। মগধ গণরাজ্য ছিল না, মগধ হচ্ছে রাজতান্ত্রিক রাজ্য ছিল, ওকে। এখানকার মগধের রাজা ছিল ধননন্দ। রাজাই যা বলবে তার কথাই শেষ কথা, অর্থাৎ রাজতন্ত্র ছিল। এটাও হচ্ছে দেখো ভুল, ওকে। তাহলে এখানেও দেখো শর্ট কোশ্চেন যে 5 নম্বর যেন তোমাদের ফোকটাই নাম্বার দিচ্ছে, একটু পড়লেই কত নাম্বার তুমি পাবে। তো যারা পড়েছো তাদের তো মনে হচ্ছে কি ইজি প্রশ্ন, খুবই সোজা। কিন্তু যারা পড়াশোনা করছো না, বাকি রাখছো পড়াশোনা, তাদের কাছে দেখো এই প্রশ্নটাই মনে হচ্ছে অনেকটা অজানা ছিল, অথচ কিছুই নয়। অবশ্যই মনোযোগ দিয়ে পড়বে, ওকে। এরপরে দেখো 5 দাগের কি বলছে, নিচের প্রশ্নগুলো 2-3টি বাক্যে উত্তর দিতে বলেছে, 3টি করতে বলেছে, 2 নম্বর পাবে। অর্থাৎ একটু তথ্য তোমাকে লিখতে হবে। 2-3টি বাক্য মানে 2-3টি বাক্য মানে কি, 2-3টি তথ্য তুলতে হবে, 2-3টি সেন্টেন্স নয়। তোমার সেখানে 3টে 4টে 5টা সেন্টেন্স হতে পারে, বা 2টো সেন্টেন্স বা 3টে সেন্টেন্স হতে পারে, কিন্তু 2টো থেকে 3টে তথ্য তোমাকে তুলতে হবে, ওকে। এবারে দেখো এখানে বলছে খত্তব কাদের বলা হয়। এটা দেখো একদম কমন প্রশ্ন, তোমার বইয়ের 90 পাতাতেই আছে। দেখো এখানে দেখতে পাচ্ছ খত্তব। তো এই যে এখান থেকে এখানে এই তথ্যটা তুলে দিলেই তোমার হয়ে যাবে। এরপরে 2 দাগেটা বলছে দেখো অর্থশাস্ত্র থেকে কি কি জানা যায়। তোমরা নিশ্চয়ই জানো অর্থশাস্ত্র কার লেখা, কৌটিল্যের লেখা, ওকে। এটাও দেখো 81 পাতায় আছে। দেখো এখানে দেখতে পাচ্ছ অর্থশাস্ত্র। তো অর্থশাস্ত্র থেকে কি কি জানা যায়, এত তো তথ্য তোমাকে তুলতে গেলে হবে না। তো তুমি শুধু সহজেই লিখবে যে অর্থশাস্ত্রের রচয়িতা হচ্ছেন কৌটিল্য, ওকে, যাকে আমরা চাণক্য বলেও জানি, ক্লিয়ার। এটা থেকে বলবে এই অর্থশাস্ত্রের মাধ্যম দিয়ে আমরা প্রাচীন ভারতের মৌর্য বংশের রাজাদের শাসন ব্যবস্থা সম্পর্কে আমরা জানতে পারি। এবং দেখো এখানে শেষের দিকেও আছে, দেখো এখানে মৌর্য আমলের ইতিহাস জানতে পারি, একটা রাজার কি দায়িত্ব, কী ধরনের বিচার বুদ্ধি হওয়া উচিত, সেই সমস্ত তথ্য আমরা এই অর্থশাস্ত্র থেকে জানতে পারি। এবং মৌর্য বংশের অর্থাৎ মগধের যে সাম্রাজ্য, শাসন, কৃষিকাজ, নদ নদী, বনজ সম্পদ, পশু, সৈন্য সামন্ত, ঠিক আছে, যুদ্ধ কৌশল, সমস্ত তথ্য অর্থাৎ শাসন কার্য পরিচালনা করার জন্য যে যে তথ্য জানা দরকার, সেই সমস্ত তথ্য আমরা এই কৌটিল্যের অর্থশাস্ত্র থেকে জানতে পারি, ব্যাস। এরপর 3 নম্বর বলছে দেখো সভা সমিতি কি। এটাও দেখো 53 পাতায় আছে। দেখো এখানে দেখতে পাচ্ছ সভা সমিতি। এই তথ্যটা তোমাকে এখান থেকে এখানে তুলতে হবে।
যে শাসনের কাজে সাহায্য করতেন যারা, অর্থাৎ রাজাকে এই শাসনের কাজে যারা সাহায্য করতেন তাদেরকে রত্নিক বলা হতো। হয়তো এদের থেকেই পরে মন্ত্রীর ধারণা এসেছে। পরবর্তী যুগে বৈদিক বিদদের কথা পাওয়া যায় না, অর্থাৎ বড় বড় যে বৈদিক বিদ আছে যারা রাজাকে সাহায্য করে সেই সব তথ্য আর পাওয়া যায় না। তার বদলে কি পাওয়া যায়? সভা ও সমিতির গুরুত্বের কথা জানা যায়। সভাতে বয়স্ক ব্যক্তিরা যোগ দিতেন, আর গোষ্ঠীর সবাই সম্ভবত সমিতির সদস্য ছিল, অর্থাৎ সমিতিতে নানা রকম রাজনীতি বিষয়ে আলোচনা করা হতো। তাহলে বোঝা গেল সভা সমিতি একটা কি, এক ধরনের সংগঠন। ওকে, এরপরে দেখো চারেরটা বলছে জৈন ধর্মের ত্রিরত্ন কি। এটা দেখো ৭৪ পাতায় আছে। দেখো দেখো এখানে ত্রিরত্ন দেখতে পাচ্ছ, তো এখান থেকে তোলার কোনো প্রয়োজন দরকার নেই, তুমি এখান থেকেই লিখবে। দেখো সৎ বিশ্বাস, সৎ জ্ঞান ও সৎ আচরণের উপরে জৈনরা জোর দিতেন। এই তিনটিকে একসঙ্গে জৈন ধর্মের ত্রিরত্ন বলা হতো। ব্যাস এইটুখানি তোমাকে অবশ্যই লিখতে হবে। আর যদি তুমি চাও যে আমি আরও লিখবো, তাহলে তুমি এখান থেকে সবটাই লিখে, কিন্তু এইখান থেকে এটা তোমাকে লিখতেই হবে। ওকে, আর উপরে যদি না লিখে তুমি এইখান থেকে এখানে লেখো, তাও তোমার উত্তর হয়ে যাবে। ওকে, এরপর বলছে দেখো পাঁচেরটা বৈদিক সাহিত্য কয়টি ভাগে বিভক্ত ও কী কী। অর্থাৎ আগেই দেখেছো বেদ কয় প্রকার কী কী, সেই তত্ত্বটা এখানে একটু ভালো করে বলতে হবে। ওকে, দেখো ৪৭ পাতায় পাবে। দেখো এখানে দেখতে পাচ্ছ বৈদিক সাহিত্য, তো এইখান থেকে তোমাকে লিখতেই হবে যে বৈদিক সাহিত্য বলতে বোঝায় কি বোঝায়। দেখো এইখান থেকে লিখবে যে বেদ শব্দটি এসেছে বিদ শব্দ থেকে। বিদ মানে জ্ঞান। আর সমস্ত দেখো বৈদিক সাহিত্যকে 4 ভাগে ভাগ করা হয়। কি কি? সংহিতা, ব্রাহ্মণ, আরণ্যক ও উপনিষদ। এই যে ঋক, সাম, যজু, অথর্ব এটা দেখতে পাচ্ছ, এই 4টি দেখো সংহিতার ভাগ এইগুলো কিন্তু তোমাকে বলতে হবে। বলার পরে এই ঋক, সাম, যজু, অথর্ব এটাও যে সংহিতার ভাগ, এই ভাগটাও তোমাকে তুলে দিতে হবে। ওকে, এবং সময়ের ভিত্তিতে দেখো আবার বৈদিক সাহিত্যকে 2টি ভাগে ভাগ করেছে, আদি বৈদিক সাহিত্য আর পুরনো বৈদিক সাহিত্য। ওকে, দেখো আদি বৈদিক সাহিত্য আর পুরনো বা পরবর্তী বৈদিক সাহিত্য, এই তত্ত্বগুলো ভাগগুলো তোমাকে খালি বুঝিয়ে দিই। এরপরে দেখো 6 দাগের কি বলছে, 4-5টি বাক্যে উত্তর দিতে হবে। তাহলে বুঝতে পারছো 4-5টি তথ্য তোমাকে তুলতে হবে। কত নাম্বার করে আছে? 3 নাম্বার করে আছে। লিখতে হবে কটি? 3টে। কিন্তু দেখো এই 5টা কী কী পড়েছে। প্রথমেই দেখতে পাচ্ছ প্রাচীনকালে রাজারা যজ্ঞ করতেন কেন। এটা দেখো 53 পাতায় এর উত্তরটা কি আছে। দেখো এখানে দেখতে পাচ্ছ এই যে প্রাচীনকালে রাজা হওয়ার অনেক উপায় ছিল। কেউ যুদ্ধ করে রাজা হতেন, কেউ বা পরবর্তীকালে কী হতো, রাজার ছেলে রাজা হতেন। কখনো বা দেখো এই যে যজ্ঞ করতেন, কী কী যজ্ঞ করতেন। দেখো অশ্বমেধ, রাজসূয় ও বাজপেয়ী, এই যজ্ঞগুলো কেন করতেন? যুদ্ধে জিতে ফিরে এসেও যজ্ঞ করতেন। যজ্ঞ করার কারণ হচ্ছে রাজারা নিজেদের ক্ষমতা জাহির করতে চাইতেন। ওকে, অর্থাৎ এখান থেকে এই যে এখানে পর্যন্ত বা এইখানে পর্যন্ত তোমাকে অবশ্যই লিখতে হবে। তো এখান থেকে এখানে তুমি তুলবে। দেখো এই কোশ্চেন বা এই পাতাটা কতটাই গুরুত্বপূর্ণ। দেখো এখানে এই প্রশ্নটা এসেছে, এই সভা সমিতি প্রশ্ন এসেছে, তাহলে পাতাগুলো কত ইম্পর্টেন্ট এগুলো একটু মনোযোগ দিয়ে দেখবে। ফাইনালে হয়তো দেখবে এইটাই পড়েছে রত্নিক কাদের বলা হতো। ওকে, এরপরে দেখো 2টা বলছে পরবর্তী বৈদিক যুগে চতুরাশ্রম বলতে কী বোঝো। এটা খুবই সোজা। দেখো 57 পাতায় আছে, আশা করি এটা সবাইকার মুখস্থ আছে। দেখো দেখো এখানে দেখতে পাচ্ছ চতুরাশ্রম, তো এই যে এখান থেকে তথ্যটা পুরোটাই তোমাকে তুলতে হবে। এই যে এখানে পর্যন্ত তুমি তুলে দেবে। ক্লিয়ার? তো এই তথ্যটা তোমাকে অবশ্যই তুলতে হবে। এটাও দেখো প্রতিটা পরীক্ষাতেই আসছে, প্রত্যেক বছর সেকেন্ড ইউনিট টেস্টে আসলে, যদি না আসে আবার ফাইনালে এসে যাবে। ওকে, এরপরে দেখো 3টা কিন্তু খুব ভালো প্রশ্ন আছে। দেখো তীর্থঙ্কর কাদের বলা হয়, পার্শ্বনাথ সম্পর্কে কি জানা যায়। এটাও দেখো তোমার বইয়ের 69 পাতায়। দেখো দেখো এখানে দেখতে পাচ্ছ তীর্থঙ্কর, তো এইটা তোমাকে লিখতে হবে যে জৈন ধর্মের প্রধান প্রচারকদের বলা হতো তীর্থঙ্কর। এবারে তোমাকে জানতে চাইছে যে পার্শ্বনাথ সম্বন্ধে কি জানা যায়, তো তুমি লিখবে পার্শ্বনাথ ছিলেন জৈন ধর্মের প্রথম তীর্থঙ্কর। ওকে, তিনি কাশীর রাজপুত্র ছিলেন। তিনি ছিলেন মহাবীরের প্রায় 250 বছর আগেকার মানুষ। এবং দেখো 70 পাতায় এই যে পার্শ্বনাথ চতুর্জাম ব্রত, অর্থাৎ জৈনদের যে 4টি কর্তব্য পালন করতে বলছেন, যে কোনো প্রাণী হত্যা না করা, মিথ্যা কথা না বলা, অন্যের জিনিস ছিনিয়ে না নেওয়া, আর নিজের জন্য কোনো সম্পত্তি তৈরি না করা। এটাও দেখো পার্শ্বনাথের 4টি মূল নীতি। ওকে, অর্থাৎ পার্শ্বনাথ জৈন ধর্মের মানুষদের 4টি নীতি মেনে চলতে বলতেন। এই নীতি মেনে চলতে বলতেন, যে নীতিগুলিকে একসঙ্গে বলা হয়
চতুর্জাম্বত, ব্যাস এইটুকু শুধু তোমায় তুলতে হবে। এরপরে পঞ্চমহাব্বতটা তুলতে হবে না, কারণ এতে 1 নম্বরটা অর্থাৎ 5 নম্বরটা বাড়িয়ে দিয়ে মহাবীর এটা বাড়িয়ে দিয়েছে। যদি পঞ্চমহাব্বত জানতে চাইতো তাহলে আমি এই তথ্যটা লিখতাম। ওকে, এরপরে দেখো তোমার এই 4-এরটা বলছে মহাপরিনির্বাণ কি। এটা খুবই সোজা, আমি যে তত্ত্ব বলছি দেখো বুঝে নেবে। নির্বাণ কথার মানেই হচ্ছে মুক্তি লাভ। ওকে, দেখো গৌতম বুদ্ধ 29 বছর বয়সে সংসার ত্যাগ করে তপস্যা করার জন্য চলে যান, সংসার ত্যাগ করেছিলেন। ওকে, এই যে চিরতরে সংসার ত্যাগ করে বেরিয়ে যাওয়াকে বলা হয় মহাপরিনির্বাণ। ওকে, অর্থাৎ গৌতম বুদ্ধ 29 বছর বয়সে মুক্তি লাভের জন্য চিরতরে সংসার ত্যাগ করে তপস্যার জন্য চলে যান। ওকে, এই যে চিরতরে সংসার ত্যাগ করে চলে যাওয়াকেই বলা হয় মহাপরিনির্বাণ। ওকে, তো এরপরে দেখো 5-এরটা বলছে মৌর্য সাম্রাজ্যের পতনের কারণগুলি কি কি। দেখো এটা একটা উঁচু ক্লাসে 9, 10 এদের 8 এই সমস্ত ক্লাসের সবচেয়ে বড় প্রশ্ন। ওকে, একসময় তো এটা মাধ্যমিকের 10 নম্বর মানের বড় কোশ্চেন, খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন ছিল। তো এখন এই সমস্ত তথ্য নিচের ক্লাসের দিকে এনেছে তোমাদের 6-এ। তো তোমাকে ছোট করে লিখলেই হবে, বেশি তথ্য দরকার নেই, 2-3টি তথ্য দিলেই হবে। তো এই প্রশ্নের উত্তরটা তোমার বইয়েতেই তুমি পেয়ে যাবে। দেখো 86 পাতায় দেখো এখানে দেখতে পাচ্ছ মৌর্য শাসনের শেষ দিক। তো এই যে এখান থেকে তুমি এইটুখানিই তুলে দেবে, ব্যাস তোমার উত্তর হয়ে যাবে। ওকে, অর্থাৎ সম্রাট অশোক মারা যাওয়ার পরে মৌর্য সাম্রাজ্যের যোগ্য সম্রাটের অভাব দেখা দিয়েছিল, এটা প্রথম একটা যুক্তি। তারপরে দেখো নানান বিদেশি জাতি ভারতে আসতে শুরু করেছিল, তারা তাদের শক্তি প্রদর্শন করতে চেয়েছিল, তারা তাদের নীতি শক্তি সমস্ত দেশের ওপর প্রদর্শন করতে চেয়েছিল, প্রদর্শন করেও ছিল, যার কারণে মৌর্য সাম্রাজ্যটা ধীরে ধীরে দুর্বল হয়ে গিয়েছিল এবং সব মিলিয়ে একটা জটিল পরিস্থিতি হয়েছিল। এবং সেই সময় আবার দেখো যে দুর্বল মৌর্য সম্রাট ছিল বৃহদত্ত, তাকে এই শুঙ্গ বংশের রাজা পুষ্যমিত্র সে পরাজিত করে শুঙ্গ বংশ প্রতিষ্ঠা করে দিয়েছিল। ওকে, এই কারণটাই মৌর্য সাম্রাজ্য পতন হয়েছিল। তো এইটুখানি। এরপর দেখো 7-এর দাগের বলছে নিচের প্রশ্নগুলোর 8 থেকে 10টি বাক্যে উত্তর দাও, অর্থাৎ একটু বড় বড় 5 নম্বর মানের 2টি করতে বলেছে। তো প্রশ্নগুলো কি আছে দেখো, 10 রাজার যুদ্ধের বর্ণনা দাও। এটা দেখো খুবই সোজা, 51 পাতায় দেখো। দেখো এখানে দেখতে পাচ্ছ 10 রাজার যুদ্ধ। তো এই তথ্যটা এখান থেকে এখানে পর্যন্ত পুরো তুলে দেবে, ব্যাস। এরপরের একটা খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন দেখো, যে 2-এর দাগেরটা, এটা দেখো তোমাদের স্কুলে আবার ফাইনালেও খুব ইম্পর্টেন্ট আছে। কি বলছে, বৈদিক যুগে নারীদের অবস্থানের বর্ণনা করো। এটা দেখো 56 পাতায় দেখো। এখানে তোমাকে এখান থেকে এখানে তত্ত্বটা তুলতে হবে যে আদি বৈদিক সমাজের নারীরা শিক্ষা লাভ করতো, নারীরা অনেক দেখো সভা সমিতিতে যোগ দিতে পারতো, যুদ্ধে অংশ নিতে পারতো, বাল্যবিবাহের কথা সেরকম ছিলই না, সতীদাহ প্রথার সেরকম কথা পাওয়াই যায় না, যজ্ঞে নারীরা অংশ নিত। অর্থাৎ দেখা যাচ্ছে আদি বৈদিক যুগে নারীদের অনেক সম্মান দিত। কিন্তু দেখো পরবর্তী বৈদিক যুগে নারীদের অবস্থা খারাপ হয়ে যায়, মেয়ে জন্মালেই পরিবার দুঃখ পেত, বিয়ে দেওয়ার প্রথা ছিল অল্প বয়সেই। ওকে, এবং সভা সমিতির কাজে বা শিক্ষা লাভে সেইভাবে কোনো অংশগ্রহণ বা যোগ দিতে পারতো না, মানে পরবর্তী বৈদিক সমাজে নারীদের ভালো সম্মান ছিল না। ব্যাস এখান থেকে এই তত্ত্বটা তুলে দিতে হবে, ব্যাস। এরপর দেখো 3-এরটা বলছে মহাজন পদগুলির মধ্যে মগধ সবথেকে শক্তিশালী হয়েছিল কেন। এটাও ফাইনালে খুব ইম্পর্টেন্ট, যাদের সেকেন্ড ইউনিট টেস্টে পড়বে নেয় তারা ধরে রাখো এই যে দুটো কোশ্চেন তোমাদের একদম ফাইনালে আসবে। ওকে, তো এটাও দেখো 66 পাতায় দেখে নাও। দেখো তুমি কোথা থেকে লিখবে, এই যে এখান থেকে লিখবে যে মগধ ছিল একটি রাজতান্ত্রিক মহাজনপদ, এটাকে একটু ঘুরিয়ে লিখবে। এখান থেকে তুমি পুরো এইখানে পর্যন্ত লিখতে হবে। ওকে, তো অবশ্যই এখান থেকে এখানে লিখতেই হবে, এটা যদি তুমি নাও লেখো কিন্তু এখান থেকে এখানে অবশ্যই তুমি লিখবেই যে মগধ নদী পাহাড় দিয়ে ঘেরা ছিল, ফলে বাইরের আক্রমণের হাত থেকে বেঁচে যেত। গঙ্গা নদীর পলিমাটি উর্বর বলে এখানে কৃষি জমি ভালো, কৃষিকাজ ভালো হতো। মগধে ঘন বনজঙ্গল ছিল, অনেক হাতি পাওয়া যেত যেগুলো তারা যুদ্ধের কাজে ব্যবহার করতে পারতো। এছাড়াও মগধে দেখো লোহা ও তামার খনি ছিল, ফলে লোহার অস্ত্রশস্ত্র বানাতে পারতো, জলপথ এবং স্থলপথে বাণিজ্য করতো। এত কিছু সুবিধা থাকার জন্য মগধ অন্যান্য জনপদের তুলনায় সবচেয়ে বেশি শক্তিশালী হয়ে পড়েছিল, কারো ওপর একে নির্ভর হয়ে থাকতে হতো না। ওকে, এরপরে দেখো 4 নম্বর দাগে যে লাস্ট কোশ্চেনটা আছে, আলেকজান্ডারের ভারত উপমহাদেশের অভিযানের বর্ণনা দাও। এটাও দেখো 80 পাতায় আছে। এখানে দেখতে পাচ্ছ আলেকজান্ডারের ভারতীয় উপমহাদেশে অভিযান। তো এই যে কবে এসেছিল এই সমস্ত তথ্যগুলো তুমি তাও তুলবে। তো এখানে পর্যন্ত এই তথ্যটা তুলতে পারলে তো ভালোই, তা নাহলে বিষয়গুলো লিখে এখান থেকে একটু গুছিয়ে তুলে দিলেই হয়ে যাবে। ওকে, তো চেষ্টা করবে পুরোটাই মুখস্থ লিখতে, যাতে পুরো পারফেক্টটাই নাম্বারটাই তুমি পাও। ওকে, তো আশা করি স্টুডেন্ট এই ভিডিওটা তোমাদের অনেকটাই উপকার এলো। তো ভিডিও ভালো লাগলে
আমার আরও ইচ্ছাটা বাড়িয়ে দেওয়ার জন্য অবশ্যই একটা লাইক করে দাও। শুধু ভিডিও দেখলেই হবে না, আমাদের ইচ্ছা শক্তিটা আরও বাড়াতে হবে। ওকে,